প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম এবং যারা ভিডিওটি দেখছেন সকলকে আমাদের শহীদ নজরুল হক উচ্চ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক, শহীদ নজরুল হক উচ্চ বালিকা বিদ্যালয়। আজকে আমি যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং। আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমাদের দ্বিতীয় অধ্যায় আজকে দ্বিতীয় ক্লাস এবং আজকের এই ক্লাসে প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে উৎস নির্বাচনী বিবেচ্য বিষয়সমূহ। এখানে কি উৎস নির্বাচন করা হবে? ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের প্রয়োজন, অর্থায়নের প্রয়োজন। এই অর্থায়নের উৎস রয়েছে অনেকগুলো। এই উৎসগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছে। আমরা সেখানেই দেখেছি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন উৎসগুলো। সেই উৎসগুলোর ভিতর থেকে আমরা নির্বাচন করব যে কোন উৎস থেকে অর্থায়ন করা হবে। তো বিষয়টা হচ্ছে যে ব্যবসা ধরন অনুযায়ী ব্যবসা কোন ক্যাটাগরি, কোন মানে কোন ধরনের ব্যবসা, তার আলোকেই আমাদেরকে অর্থায়নগুলো করতে হয়। তো উৎস যে নির্বাচন করব, যে কোন উৎস থেকে অর্থায়ন করব, এই নির্বাচন করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি বা ধাপ রয়েছে। এই পদ্ধতি বা এই ধাপগুলোর ভিত্তি করে আমাকে উৎস নির্বাচন করতে হবে। তো চলে আসে আমাদের ক্লাসে। উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহের মধ্যে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসায়ের ধরন, অর্থাৎ ব্যবসাটা কোন ধরনের। সেটা কি এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসায়, না কোম্পানি বিজনেস, সমবায় হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো আমি যখন ক নম্বর নিয়ে আলোচনা করছি সেখানে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে ব্যবসায়ের ধরন। ব্যবসায়ের ধরনটা যদি আমরা জানি যে এক মালিকানা ব্যবসা যদি ধরন হয়ে থাকে বা আমার বিজনেসটা যদি এক মালিকানার হয়ে থাকে, তাহলে আমি কোন কোন জায়গা থেকে অর্থ সংগ্রহ করতে পারব। আমরা জানি এক মালিকানা ব্যবসায়ে একজন মাত্র মালিক হয় এবং এর মূলধনের পরিমাণটা সচরাচর আমাদের কম হয়ে থাকে এবং এইটা পরিচালনা করাটা খুব ইজি হয়ে থাকে, সহজ হয়ে থাকে। তো এক মালিকানা ব্যবসা যখন আমরা করব তখন আমাদের অর্থের যখন প্রয়োজন হবে তখন আমরা প্রথমত মালিক যদি একজন হয়ে থাকে তার নিজস্ব তহবিলটাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে, যে তার পার্সোনাল সঞ্চয় করা, জমানো টাকা, ঠিক আছে, ধার ঋণ করছি, আমরা হয়তো মানুষজনের কাছ থেকে ঋণ করছি, হ্যাঁ, এই সকল বিষয়গুলোকে বেশি গুরুত্বপূর্ণ পাবে। তো আমরা এক মালিকানা ব্যবসার মধ্যে আমরা দেখতে পাই যে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু ব্যাপকতা থাকে না, বড় থাকে না এবং অনেক হিউজ পরিমাণে মূলধনের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা সাধারণ শেয়ার বা অগ্রাধিকার আমরা শেয়ার বাজারে প্রবেশ করাটা খুব কম হয়ে থাকে, প্রবেশ করাই হয় না, অর্থাৎ শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করার প্রয়োজন পড়ে না। নিজস্ব সঞ্চয়গুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর এখানে একটা দেখা যায় কি দীর্ঘমেয়াদী যে আমরা ব্যাংক ঋণগুলো নিয়ে থাকি, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণগুলোকে অ্যাভয়েড করা হয়। দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণগুলো এখানে সচরাচর নেওয়া হয় না এবং দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণগুলো নিলে বরং ব্যবসার জন্য একটু প্রবলেম ফেস হয়ে যায়। কারণ একটা ব্যবসা যে আমি ওই বিজনেসটা দীর্ঘদিন ধরে করব তা কিন্তু না, আমার মাইন্ড চেঞ্জ হতে পারে, ব্যবসার মূলধন বাড়লে আমার ব্যবসার ধরন বাড়তে পারে। তো আমরা শেয়ার বাজার থেকে এখানে অর্থ সংগ্রহ করার সুযোগ কম থাকে এবং ঋণ থেকে আমরা অর্থ সংগ্রহ করার সুযোগ কম থাকে। আমরা কোনগুলো থেকে ব্যবহার করে থাকি? আমরা এখান থেকে ব্যবহার করে থাকি অবন্টিত মুনাফা। অবন্টিত মুনাফা, ব্যবসা প্রতিষ্ঠানে যে মুনাফাগুলো হয় সেই মুনাফাগুলো যদি আমাদের বন্টন না করি, অবন্টিত অবস্থা থেকে যায়, যে আমরা ভবিষ্যতে ব্যবহার করব, এই ধরনের যদি সিচুয়েশন থেকে যায় সেটাকে আমরা বলবো যে অবন্টিত মুনাফা। অর্থাৎ মুনাফাটা বন্টন করলাম, বন্টন না করে ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিচ্ছি ব্যবসাটাকে বড় করার জন্য বা ব্যবসাটাকে একটু নতুন প্রকল্প গ্রহণ করার জন্য। এছাড়া জমাতিরিক্ত আমরা উত্তোলন করি
জমাতিরিক্ত উত্তোলন করে থাকি, যে আমার যা জমা রয়েছে ব্যাংকে জমা হতে পারে, সেখান তার চেয়ে আমি যখন বেশি পরিমাণে ব্যবসায়িক প্রয়োজনের জন্য নিয়ে আসবো। ব্যাংকে জমা আছে হয়তো 10 লাখ টাকা, আমার প্রয়োজন হয়েছে, আমি ব্যাংক থেকে 11 লাখ টাকা নিয়ে আসলাম, আমি ঋণের মতন করে এটা আমার নিয়ে আসলাম। অর্থাৎ এটা স্বল্প মেয়াদী ঋণ বলতে পারি। স্বল্প মেয়াদী ঋণ আকার অল্প কিছুদিনের জন্য হয়তো আমরা ঋণ গ্রহণ করে থাকি, আমরা সেটাকে বলতেছি কি স্বল্প মেয়াদী ঋণ। স্বল্প মেয়াদী ঋণ, স্বল্প মেয়াদী ঋণের মাধ্যমে আমরা অর্থায়ন করে থাকি। এছাড়া লিজিং থাকছে, লিজ নিতে পারি আমরা, কয়েক বছরের জন্য লিজিং করতে পারি। লিজিং এর মাধ্যমেও এক মালিকানা ব্যবসার অর্থায়ন করতে পারে, অর্থ সংগ্রহ করতে পারে। এরপরে আমরা দেখব অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা কি করে থাকে? অংশীদারি ব্যবসায়ীরা সেম একইভাবে এরাও দুইটি টপিকসকে অ্যাভয়েড করার চিন্তা ভাবনা করবে। সেটা হচ্ছে শেয়ার বাজার থেকে মূলধন গঠন করা, শেয়ার বাজার থেকে শেয়ার বিক্রি করার প্রবণতা তাদের ভিতরে থাকবে না, শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করতে তারা চাইবে না। এছাড়া দীর্ঘমেয়াদী ঋণ, কি দীর্ঘমেয়াদী ঋণ, এই দীর্ঘমেয়াদী ঋণটাও তারা গ্রহণ করে বিজনেস পরিচালনা করতে চায় না। কারণ আমরা জানি অংশীদারি ব্যবসা হচ্ছে কয়েকজন মিলে যখন যৌথভাবে একত্রিত হয়ে অংশগ্রহণের মাধ্যমে অংশীদারি ব্যবসাটা পরিচালনা করতে হবে। যদিও অংশীদারিদের মধ্যে আমরা জানি 6টা প্রকার রয়েছে, সেটা আমাদের ডিটেলস আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা জানবো। তো এই দুইটা সেক্টর থেকে তারা অর্থায়ন করবে না। তাহলে অর্থায়ন করবে কি? ওই এক মালিকানা ব্যবসায় যেভাবে অর্থায়নগুলো করেছিল, এক মালিকানা ব্যবসায় যে সকল জায়গা থেকে অর্থ গ্রহণ করেছিল সেই সকল জায়গাগুলো থেকেই অর্থ সংগ্রহ করবে। তাদের নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করবে, তারপরে সঞ্চয় নিজের জমানো টাকা আছে যেগুলো, সেগুলোর বিজনেস নিয়ে রাখার চেষ্টা ভাবনা করবে, বা পার্সোনালি লোন নিতে পারে, আত্মীয় কাছে লোন নিতে পারে, লোন নিয়ে হয়তো করতে পারে। তাহলে আমরা দেখতে পাবো এখানে কি সঞ্চয় করতে পারবে, অবর্ধিত মুনাফা। অবর্ধিত মুনাফা কি পূর্বে আলোচনা করলাম, এক মালিকানা যেভাবে তেমনিভাবে যে মুনাফাটা হলো সেই মুনাফাটা দেখা গেল যে ব্যবসা প্রতিষ্ঠানের অন্যান্য মালিকদের মাঝে না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিয়ে আমি সেটা অর্থায়ন গ্রহণ করতে পারবো। এরপরে চলে আসবে জমাতিরিক্ত। জমাতিরিক্ত আসবে, জমাতিরিক্ত উত্তোলন। একইভাবে ব্যাংকে যা জমা আছে বা যা জমা আছে তার চেয়ে আমরা হয়তো বা অতিরিক্ত মাত্রা আমরা উত্তোলন করে দিতে পারি। অনেক সময় আমরা অগ্রিম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে কাছে পণ্য বিক্রি করবো, ডেলিভারি করবো, এই শর্তেও কিন্তু আমরা অর্থায়ন গ্রহণ করে থাকবো। এছাড়া স্বল্পমেয়াদী আমরা নিতে পারি, স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ করতে পারি আমরা দীর্ঘমেয়াদী ঋণটা নিব না, কিন্তু স্বল্প মেয়াদী আমরা ঋণ গ্রহণ করতে পারবো। এবং লিজিং এর মাধ্যমে মধ্যমেয়াদী বিষয়টা চলে আসে যে আমরা লিজিং করছি, লিজিং এর মাধ্যমে বা টেন্ডার নেওয়া, কন্ট্রাক্ট নেওয়া, যেটাকে আমরা বলছি লিজ নেওয়া, কোনো স্থায়ী সম্পদকে যখন কয়েক বছরের জন্য আমরা অগ্রিম অর্থ দিয়ে ভাড়ার বদল করে নিয়ে নিই, দিয়ে কয়েক বছর ব্যবহার করবো, তো সেটাকে আমরা বলবো লিজিং। এরপরে চলে আসবো আমরা কোম্পানির ভিতরে, যেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি গণমান আমরা যদি বলি, প্রাইভেট লিমিটেড কোম্পানি আর
পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি, এইগুলোতে কিন্তু আমরা যেহেতু অনেকগুলো টাকার প্রয়োজন পড়বে, মূলধনের ব্যাপকতার প্রয়োজন পড়বে, বেশি পরিমাণে মূলধন লাগবে, এক্ষেত্রে আমরা কিন্তু শেয়ার বাজারে আমরা শেয়ার বিক্রি করব। তাহলে আমরা শেয়ার বাজারে প্রবেশ করতে পারবো, শেয়ার বিক্রি করতে পারবো এবং এখান থেকে আমরা দীর্ঘমেয়াদী ঋণও নিতে পারবো। দীর্ঘমেয়াদী ঋণ নিব, এগুলোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়াটাই বেটার হবে, কারণ বড় ব্যবসা প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদগুলো যখন আমরা বিজনেসে নিয়ে আসবো, স্থায়ী সম্পদ নিয়ে আসার সময় আমাকে অবশ্যই মনে রাখতে হবে যেন আমরা একটা দীর্ঘমেয়াদী ঋণ বা শেয়ার, এই দুটার মাধ্যমে আমরা সেই স্থায়ী সম্পদগুলোকে ব্যবসায় কিনে নিয়ে আসি বা ব্যবসায় নিয়ে আসি। কারণ যেহেতু অনেক দিন পর্যন্ত বিজনেসটা রান করবে, চলবে, আমরা ধরেই নিই, এবং সেই জন্য অনেক টাকারও প্রয়োজন পড়বে, মোটা অঙ্কের টাকা প্রয়োজন পড়বে। এই মোটা অঙ্কের টাকাগুলো ফট করে সহজে পরিশোধ করা কিন্তু কঠিন হয়ে যায়। এই জন্য আমরা দীর্ঘমেয়াদী ক্যাটাগরিতে আমরা নিয়ে আসবো। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, যেখানে যে সঞ্চয়টাকে বা ব্যক্তিগত যে সঞ্চয় আছে সেই সঞ্চয়টাকে গুরুত্ব দেওয়া হবে না, কারণ এই ব্যক্তিগত সঞ্চয় নিয়ে আমরা অর্থ নিয়ে বিজনেসটাকে রান করা সম্ভব হয় না। ওই শেয়ারের মাধ্যমে কিন্তু ব্যক্তিগত অর্থগুলো শেয়ারের মাধ্যমে কিন্তু ইনক্লুড হয়ে আসে, তা জমানো টাকাটা শেয়ারের মাধ্যমে আমরা নিয়ে আসি। এর পাশাপাশি যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো হচ্ছে যে তুমি নিতে পারো অবন্টিত মুনাফা নিতে পারো, তারপরে স্বল্পমেয়াদী ঋণ নিতে পারো, ব্যাংক জমাতে ঋণ নিতে পারো, লিজিং নিতে পারো, এগুলো সবকিছু করতে পারবা। তাহলে আমরা এই দুইটা জিনিসের গুরুত্ব একটু বেশি দিব। দেখা যাচ্ছে যে বড় প্রকল্পগুলো যখন হবে, স্থায়ী সম্পদগুলো যখন হবে, তখন এগুলোর প্রতি আমরা বেশি গুরুত্ব দেব, আর সঞ্চয়ের প্রতি আমরা গুরুত্ব কম। তাহলে আমরা এখন আলোচনা করছিলাম ব্যবসায় ধরন। তাহলে ব্যবসায় ধরন অনুযায়ী আমরা কি করব? ব্যবসায় ধরন অনুযায়ী আমরা অর্থায়ন করব। এবার চলে আসবো আমরা খ নম্বরে। খ নম্বরে বলা হয়েছে কি দেখো এখানে, যে জামানতযোগ্য সম্পত্তি অপ্রতুলতা। জামানতযোগ্য সম্পত্তির অপ্রতুলতা বলতে আমরা কি বুঝবো? যে পর্যাপ্ত নয়। অপ্রতুলতা শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত নয়। জামানতযোগ্য সম্পদ, এখন দেখা যায় যে যদি আমার নতুন ব্যবসা হয়, কি হয়? নতুন ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে, তখন আমাদের জামানতের বিষয়টা খুব সেনসিটিভ আকারে দাঁড়ায়। একটা নতুন ব্যবসা দাঁড় করাতেই আমরা ইনিশিয়েটিভ হয়ে উঠি। সেই জায়গায় আমরা জামানত দিয়ে, নতুন ব্যবসায় জামানত দিয়ে বন্ড, ডিবেঞ্চার যেটা আমরা বলছি, হ্যাঁ, এগুলো কিন্তু গ্রহণ করা খুব কষ্টকর হয়ে যায়, বা বন্ধকি ঋণ দেওয়া আমাদের জন্য কষ্টকর হয়, কারণ তাদের নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে জামানত থাকে না বললেই চলে, বা খুবই অল্প সামান্য থাকে। সেগুলো দিয়ে অর্থ তাকে রেখে অর্থ সংগ্রহ করে নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না। তাহলে জামানতযোগ্য সম্পত্তি অপ্রতুল, আমার জামানত দেওয়ার মতন সম্পদ সেটা কম থাকে নতুন ব্যবসা। হ্যাঁ, পুরাতন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হয়তো বা তাদেরকে স্থায়ী সম্পদ হয়ে যায়, নিজস্ব বিল্ডিং হয়ে যায়, নিজস্ব জমি হয়ে থাকে, নিজস্ব কিছু ক্যাশ ক্যাপিটাল হয়ে যায়, ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, বা অনেক অন্য কোম্পানি শেয়ার, বন্ড, বিনিয়োগ টিনিয়োগ অনেক কিছু হতে পারে। তখন সেক্ষেত্রে হয়তো আমরা জামানতগুলো গ্রহণ করতে পারি, কিন্তু প্রথম নতুন অবস্থায় আমরা জামানতটাকে পর্যাপ্ত হয় না, সেজন্য আমরা বলতেছি অপ্রতুলতা। তবে পুরাতন ব্যবসার হলেই যে তাদেরকে সবসময় জামানত দেওয়ার মতো সম্ভব থাকবে তা না থাকতেও পারে। এবার চলে আসছি আমরা অর্থায়নের প্রয়োজনের ধরন। আমার অর্থায়নটা কি প্রয়োজনের দরকার, কতটুকু দরকার, সেই অর্থায়নটা আমরা কিভাবে ব্যবহার করব, সেগুলোকে আমরা দেখব। অর্থাৎ আমরা এখন দেখব, এটা আলোচনা হয়ে গেল, এখন এটা নিয়ে আলোচনা করব অর্থায়নের প্রয়োজনের ধরন। আমার কোন ধরনের অর্থায়নের প্রয়োজন, সেটা কি স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন, মধ্যমেয়াদী অর্থায়নের প্রয়োজন, না দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন? যদি আমার স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয়, তাহলে আমরা স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করব।
তার ধরনের উপরে নির্ভর করে। আমার যদি দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয় তাহলে আমি দীর্ঘমেয়াদী ঋণ নিব, লিজিং নিব, ঠিক আছে? আমরা বড় পরিসরের দিকে আমরা চিন্তা ভাবনা করব। এবার আসুন তহবিলের উৎসের খরচ। এই তহবিলের উৎসের খরচটাকে নিয়ে কিন্তু আমাকে ভাবতে হবে। কি ভাবতে হবে? যে আমি যেখান থেকে অর্থ সংগ্রহ করছি বা অর্থায়ন করছি এর পিছনে খরচটা কি, অর্থাৎ মূলধন ব্যয়। এটাকে আমরা কি বলতে পারি? কি মূলধন ব্যয়। এই মূলধন ব্যয়ের টপিকসটা আমাকে মাথায় রাখতে হবে। কস্ট অফ ক্যাপিটালটা নিয়ে আমাকে ভাবতে হবে যে আমি স্বল্পমেয়াদী অর্থায়ন করছি, এখানে আমার মূলধন খরচটা কেমন হচ্ছে, মধ্যমেয়াদী করছি আবার শেয়ারের পিছনে খরচ করছি বা দীর্ঘমেয়াদী ঋণ নিচ্ছি তার পিছনে আমার কি পরিমাণে খরচ হচ্ছে। তো এই খরচের বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই আমাদের কিন্তু উৎস নির্বাচন করতে হবে। আমি ফট করেই আমাদের দেখা যাচ্ছে যে আমার স্বল্পমেয়াদী টাকার দরকার 1 লাখ টাকা 2 লাখ টাকা, আমি ফট করে 10 লাখ টাকা 20 লাখ টাকা আমি দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে নিলাম। কারণ দীর্ঘমেয়াদী আমি যখন অর্থ গ্রহণ করবো তখন আমার কিন্তু ইন্টারেস্টের পরিমাণটাও বেশি হয়ে যাবে। কারণ আমার টাকাটা নিয়ে এসে ফেলে রাখা বা পড়ে থাকাটাও কিন্তু ব্যবসার জন্য ক্ষতিকর। এবং লাস্ট আমরা চলে আসি তহবিল উৎসের ঝুঁকি। আমি যে উৎস থেকে তহবিলটা নিয়ে আসছি, অর্থ সংগ্রহ করছি, এটা অর্থ সংগ্রহ করতে কিন্তু আমার ঝুঁকি রয়েছে। যে আমি অর্থ যে নিয়ে আসলাম সেই অর্থটা পরিশোধ করতে হবে, সেটা পরিশোধ করতে পারবো কিনা, বা আমি যেখান থেকে অর্থ সংগ্রহ করতে চাচ্ছি তারা আমাকে সেইভাবে অর্থ সরবরাহ করতে পারবে কিনা, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তো তাহলে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি দেখো, নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানটি জামানতকৃত সম্পত্তি বিক্রি করে অর্থ পরিশোধ করতে বাধ্য হয়। তাহলে আমি যদি সঠিকভাবে অর্থ উৎস নির্বাচন করতে না পারি, তাহলে আমি যদি ঋণ পরিশোধ করতে না পারি, তাহলে কিন্তু আমার ওই সম্পদগুলোকে বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে আমরা বাধ্য হয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে অর্থ শুধু নিয়ে আসলে হবে না, সেখান থেকে ঝুঁকিগুলো পরিমাপ করতে হবে, ঝুঁকি দেখতে হবে, দেখে আমাদের বিশ্লেষণ করতে হবে যে আমরা কোন উৎস থেকে কোন জায়গা থেকে অর্থ সংগ্রহ করব। তাহলে এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা এই অধ্যায়টা শেষ চলে আসছি, আমাদের এই অধ্যায়টা আলোচনা শেষ হয়ে গেল। তোমরা যারা ক্লাসটা দেখলা তোমরা একটা কিছু একটু ভালো করে পড়বা, ভালো করে সম্পূর্ণ অধ্যায়টা ভালো করে পড়ে নেবা। আগামী দিন আমরা নতুন অধ্যায়ে যাব, শেয়ার বন্ড ও ডিবেঞ্চারের অধ্যায়ে আমরা যাব। এই অধ্যায়ে এমসিকিউগুলো একটু পড়বা, নিজে থেকে আন্ডারলাইন করে করে এমসিকিউগুলো তৈরি করে নিবা। আর কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে জানাবা, আমি তোমাদের পাশেই আছি। স্কুল খোলা না থাকলেও সমস্যা নেই, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবা, কমেন্ট করে জানাতে পারো, বা আমার পার্সোনালি তোমাদের কাছে হয়তো বা যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে আমার সঙ্গে কথা বলে নিতে পারো। যে কোনো বিষয়ে প্রবলেম হলে, পড়তে বসে প্রবলেম হলো, পড়তে সমস্যা হলো, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলো, নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করবা। আচ্ছা, আজকে মতো ক্লাস আমরা এখানে শেষ করছি। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।